তো আমাদের এখন চ্যাপ্টারে এই কটা জিনিস বাকি রয়েছে: আর্কিমিডিসের নীতি, পৃষ্ঠটান, সান্দ্রতা, বার্নৌলির নীতি এবং স্থিতিস্থাপকতা। এই পাঁচটা জিনিস আমাদের বাকি রয়েছে এখন চ্যাপ্টারে। আমাদের এখন হবে আর্কিমিডিসের নীতি। আর্কিমিডিসের নীতিতে কী বলা হয়েছিল? বললাম একটা জলের পাত্র রয়েছে, একটা জলের পাত্র নিলাম, ঠিক আছে? এখানে জল রয়েছে, এখানে কোনো একটা জিনিসকে আমি ডুবিয়ে দিলাম, কোনো একটা বস্তুকে আমি এখানে ডুবিয়ে দিলাম। তাহলে কি মনে হয়? বস্তুটাকে হালকা বলে মনে হয়। কোনো একটা তরলে, কোনো একটা প্রবাহিতে যখন আমি বস্তুকে ডুবিয়ে দিই তখন আমাদের সেটাকে হালকা বলে মনে হবে। জলে কোনো বস্তুকে যখন আমরা এখন ডুবিয়ে দিই তখন সেটাকে আমাদের হালকা বলে মনে হয়। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে বস্তুর ওজন ধরে নিলাম, বস্তুর ভর ধরে নিলাম এম, ঠিক আছে? তাহলে ওজন কোন দিকে কাজ করবে? ওজন এমজি, নিচের দিকে কাজ করবে। বস্তুর ওয়েটটা নিচের দিকে কাজ করবে, ডাব্লু, ঠিক আছে? ডাব্লু সমান এমজি, নিচের দিকে কাজ করবে। কিন্তু এই যে তরলে যে ডোবালাম, এই তরলটা বস্তুর উপরে একটা উপর দিকে একটা বল দেবে, ঠিক আছে? এই বলটাকেই বলা হয় প্লবতা। বস্তুটার উপরে এই যে তরলে যে ডোবানো যে হলো, তরলটা বস্তুটাকে উপরের দিকে একটা বল দেবে, এটাকেই বলা হয় প্লবতা। এটাকে ডাব্লু ড্যাশ দ্বারা আমি ডিনোট করলাম। ডাব্লু ওয়েট হচ্ছে নিচের দিকে কাজ করছে, আর ডাব্লু ড্যাশ প্লবতা হচ্ছে উপরের দিকে কাজ করছে, ঠিক আছে? এবারে তাহলে লব্ধি বলটা কত হলো? নিচের দিকে আমাদের কাজ করছে ডাব্লু, নিচের দিকে আমাদের কাজ করছে ডাব্লু মানে ওয়েট, আর বস্তুর উপরে তরল যেটা, যেখানে তরলে যেখানে ডুবিয়েছিলাম, তরলটা হচ্ছে বস্তুর উপরে একটা বল দিচ্ছে, প্লবতা বল, ডাব্লু ড্যাশ। তাহলে লব্ধি বলটা কত হলো? লব্ধি বলটা কমে গেল। বস্তুর নিচের দিকে কাজ করছে ডাব্লু, আর উপরের দিকে কাজ করছে ডাব্লু ড্যাশ, মানে বস্তুর উপর লব্ধি বলটা কত? ডাব্লু মাইনাস ডাব্লু ড্যাশ, তাই তো? নিচের দিকে করছে ডাব্লু, উপর দিকে করছে ডাব্লু, ডাব্লু ড্যাশ। তার মানে কি আমাদের টোটাল যে বস্তুর উপরে যে টোটাল যে বলটা যে প্রয়োগ হচ্ছে সেটা কমে গেল। এখন এটাই হবে আপাত ওজন, এই যে ডাব্লু মাইনাস ডাব্লু ড্যাশ। এর কারণটা কি হচ্ছে? এই যে প্রবতা যে উপর দিকে যে কাজ যে করছে, প্রবতা যে উপর দিকে কাজ যে করছে, তরলে যে ডোবানো হয়েছে, তরল যে উপর দিকে একটা যে বল যে দিচ্ছে, তার কারণেই ওয়েটটা কমে যাচ্ছে, ঠিক আছে? ওয়েটটা কম বলে মনে হচ্ছে, আপাত ওজনটা কম বলে মনে হচ্ছে, ঠিক আছে? এবারে ওয়েটটা কত কমবে সেটাই বোঝা যাবে আর্কিমিডিসের প্রিন্সিপালের দ্বারা। আর্কিমিডিসের প্রিন্সিপালে এটাই বলা হচ্ছে যে প্লবতাটা কত হবে। বস্তুর উপরে প্লবতা হচ্ছে তরল, যেই তরলে ডোবানো হয়েছে সেই তরল উপরের দিকে একটা বল একটা দিচ্ছে, এটা কি বলা হচ্ছে প্লবতা। এই প্লবতার মানটা কত হবে সেটাই আমাদের বলবে আর্কিমিডিসের প্রিন্সিপাল, ঠিক আছে? আর্কিমিডিসের প্রিন্সিপালে কী বলা হয়েছে? ধরলাম একটা তরল রয়েছে, তরল অথবা গ্যাসীয়, ঠিক আছে? তরলেও হতে পারে অথবা গ্যাসীয় পদার্থতেও এই জিনিস হতে পারে। কোনো একটা বস্তুকে ডুবিয়ে দিলাম, তাহলে দেখা যাবে যে বস্তুর ওয়েটটা কমে যাচ্ছে। সেই কতটা কমবে, ঠিক আছে? বস্তুর ওয়েট, বস্তুর ভর ধরলাম এম, ঠিক আছে? এমজি বল হচ্ছে নিচে দিয়ে কাজ করছে, এটা তো ওজন, বস্তুর সাধারণ ওজন। প্লবতাটা কত হবে? প্লবতাটার মানটা হবে বস্তু যে ডোবানো যে হলো, ঠিক আছে? বস্তু যে ডোবানো যে হলো, বস্তু যতটা পরিমাণ তরলকে অপসারণ করলো, মানে যতটা পরিমাণ প্রবাহীকে অপসারণ করলো, সেটা গ্যাসও হতে পারে, তরল হতে পারে। গ্যাসেও ডোবানো হলে হতে পারে, অথবা তরল ডোবানো হলেও এই কাজ এই রকম হতে পারে। যতটা পরিমাণ তরল অথবা গ্যাসীয় পদার্থকে অপসারিত করলো, ধরলাম এখানে আমি জল দিয়েই বোঝানো হচ্ছে, জল দিয়েই বোঝাচ্ছি, ধরলাম এখানে জল রয়েছে, ঠিক আছে? যতটা পরিমাণ জলকে অপসারণ করলো সেই পরিমাণ তরলের ওজন, ওই ওজনটাই উপর দিয়ে কাজ করবে। ধরলাম এটা হচ্ছে জলে ডোবানো হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে জলে ডোবানো হয়েছে এই বস্তুটাকে, এই বস্তুর আয়তন ধরে নিলাম ভি, এই বস্তুটার আয়তন ধরে নিলাম ভি, ঠিক আছে? ভি আয়তনের বস্তুকে যখন ডোবানো হলো তখন কী হবে? ভি আয়তনের জলই অপসারিত হলো, ভি আয়তনের জলই অপসারিত হলো। ভি আয়তনের জল অপসারণ করলে তবেই তো ডুবছে। ভি বস্তুকে যখন ডোবানো যখন হলো তখন এ কী করবে? ভি পরিমাণ জলই অপসারণ করবে, যত আয়তন এর, বস্তুটার যতটা আয়তন তত পরিমাণ জলই অপসারণ করে নিচের দিকে ঢুকবে। সেই সেই যে তরলটা, মানে ভি আয়তনের যে তরল, ভি আয়তনের তরলের ওজন কত? ভি ইন্টু রো ইন্টু জি, মানে ধরে নাম জলের ঘনত্ব হচ্ছে রো, ঠিক আছে? তাহলে তরলটার ঘনত্ব, তরলটার ওজনটা কত হবে? ভি ইন্টু রো ইন্টু জি হবে, ঠিক আছে? এই ভি রো জি, এই যে ওয়েটটা, এই ওয়েটটার উপর দিয়ে কাজ করবে, ঠিক আছে? এটাই হচ্ছে প্লবতা। মানে কি আর্কিমিডিসের প্রিন্সিপাল কি? যে পরিমাণ বস্তু যে ডোবানো হলো সেই সম আয়তনের প্রবাহীর ওয়েট প্লবতা হিসেবে কাজ করবে, ঠিক আছে? এটাই হচ্ছে আর্কিমিডিসের প্রিন্সিপাল। সেটি দেখেন এখানে লেখা রয়েছে যে আর্কিমিডিসের নীতি: কোনো বস্তুকে স্থির তরলে বা গ্যাসীয় পদার্থে সম্পূর্ণভাবে বা আংশিকভাবে নিমজ্জিত করলে বস্তুর ওজনের আপাত হ্রাস হয়। বোঝা গেছে? কী বলা হয়েছে প্রথম লাইনে? কোনো বস্তুকে স্থির তরলে বা গ্যাসীয় পদার্থে, কথাটা কিন্তু ভালোভাবে বলতে হবে, স্থির তরলে বলতে হবে, ঠিক আছে? স্থির তরলে বা গ্যাসীয় পদার্থে সম্পূর্ণভাবে বা আংশিকভাবে নিমজ্জিত করলে বস্তুর ওজনে আপাত হ্রাস ঘটে।
এই যে এই হ্রাসটা হয়, এই হ্রাসটা কিসের জন্য হয়? প্রবতার জন্য হয়। বস্তুর এমনিতে ওয়েট হচ্ছে ডাব্লু, উপর দিয়ে কাজ করে যাচ্ছে ডাব্লু ড্যাশ, এই ডাব্লু ড্যাশটার জন্যই তো ওজনটা হ্রাস ঘটছে। এই যে ওজন যেটা হ্রাস ঘটছে, এই হ্রাস বস্তু কর্তৃক অপসারিত তরলের বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান। যতটা পরিমাণ তরল বস্তু অপসারণ করেছে সেই পরিমাণ তরলের অথবা গ্যাসীয় পদার্থের ওজনের সমান। ঠিক আছে, ভি আয়তনে যদি বস্তু হয়, ভি আয়তনে যদি বস্তু হয় তাহলে সে ভি আয়তনের জলই অপসারণ করবে। এই ভি আয়তনের জলের ওয়েট কত, ভি আয়তনের জলের যে ওয়েট, সেটাই হবে বস্তুর আপাত হ্রাস। ঠিক আছে, আর এই আপাত হ্রাসটাকে কী বলা হয়? এই আপাত হ্রাসটাকেই বলা হয় প্লবতা। ধরে নিলাম কোনো একটা বস্তু রয়েছে, কোনো একটা বস্তু রয়েছে, তার বায়ুতে ওজন হচ্ছে 200 গ্র্যাভিটেশনাল ফোর্স, 200 জিএফ। ঠিক আছে, 200 গ্র্যাভিটেশনাল ফোর্স। জলে যখন নিমজ্জিত করা হলো তখন দেখা গেল তার ওজন হচ্ছে 120 গ্র্যাভিটেশনাল ফোর্স। এর কারণটা কি? নিচে দিয়ে কাজ করছে, জলেও যখন ডোবানো যখন হচ্ছে তখন নিচের দিকে 200 জিএফ ফোর্স তো কাজ তো করছেই, 200 জিএফ এই ওয়েট নিচের দিকে তো কাজ তো করছেই, কিন্তু আপাত ওজন দেখা যাচ্ছে যে 120 জিএফ হয়ে যাচ্ছে। তার কারণটা কি? নিশ্চয়ই উপর দিয়ে কিছু একটা বল কাজ করছে, নিচে দিয়ে কত বল কাজ করতে হবে? নিশ্চয়ই 100 জিএফ বল কাজ করতে হবে। তার ফলে ওয়েট কত মনে হবে? 280 বল কত কাজ করতে হবে, তার মানে ওয়েট কত মনে হবে? 200 মাইনাস 80 মানে হচ্ছে 120, মানে আমাদের প্রবণতাটা কত? 80 জিএফ। ঠিক আছে, নিচের দিকে বল কাজ করছিল 200 জিএফ, উপর দিকে প্রবতা বল কাজ করছে 80 জিএফ, তাই জন্য আমাদের ওয়েটটা মনে হচ্ছে কত? 120 জিএফ। এই যে 80 যে জিএফ, এই 80 জিএফের মানটা কোথা থেকে এসছে? 80 জিএফ মানটা এসছে এই যে বস্তুটাকে যে ডোবানো যে হয়েছে, এই বস্তুটার আয়তনের সমান আয়তনের তরল ওয়েট হচ্ছে 80 জিএফ হবে। ঠিক আছে, ওই বলটাই উপর দিয়ে কাজ করবে, নিচে দিয়ে কাজ করছে 200 জিএফ, উপর দিয়ে কাজ করছে 80 জিএফ, আর সেটাই হচ্ছে, তাই জন্য ওয়েটটা আমাদের কথা মনে হচ্ছে 120 জিএফ বলে মনে হচ্ছে। ঠিক আছে, তো সেই উদাহরণটা এখানে লেখা রয়েছে। এই যে বায়ুতে বস্তুর ওজন 220 জিএফ, আর জলে নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজন 120 জিএফ। তার মানে প্রবণতা কত হবে? 220 মাইনাস 120 মানে হচ্ছে 100 জিএফ। ঠিক আছে, আমাদের বুঝতে হবে যে আর্কিমিডিসের প্রিন্সিপালের প্রুফ, আর্কিমিডিসের প্রিন্সিপালের প্রমাণ কী কোথা থেকে এসছে এই সূত্রটা। আমরা কি জেনেছি? কোনো একটা বস্তুকে কোনো একটা তরলে অথবা গ্যাসীয় পদার্থে ডুবিয়ে দেওয়া হলে বস্তু যতটা পরিমাণ তরল বা গ্যাসীয় পদার্থ অপসারণ করে, সেই পরিমাণ তরল বা গ্যাসীয় পদার্থের আয়তনের, ঠিক আছে, সেই আয়তনের তরল বা গ্যাসীয় পদার্থের ওজন উপর দিয়ে কাজ করে। তাই তো, যদি ভি আয়তনের যদি বস্তু যদি হয় আর বস্তুর আমাদের তরলের ঘনত্ব যদি রো হয়, তাহলে প্লবতা কত হবে? ভি ইন্টু রো ইন্টু জি, এটাই হচ্ছে উপর দিয়ে কাজ করবে। এটাকে আমরা ডাব্লিউ ড্যাশ ভাবতে পারি, ডাব্লিউ ড্যাশ বলতে পারি, এটাকেই বলা হয় প্লবতা। এর মানটা কত হবে? আমরা কি দেখতে পাচ্ছি? ভি রো জি হচ্ছে বস্তু যে পরিমাণ, বস্তুর আয়তন, এই সমায়তন তরল কি অপসারণ করবে? বস্তুর আয়তন যা, সেই তারই সমান সমান তরলকে অপসারণ করবে। ওই তরলের ওজনকে বলা হচ্ছে প্লবতা। তাই তো, ভি আয়তনে যদি বস্তু হয় তাহলে ভি আয়তনের তরলই অপসারণ করবে, সেই ততটা মানে ভি আয়তনের তরলের ওজনকেই বলা হচ্ছে প্লবতা, সেই পরিমাণই ওজন উপর দিয়ে কাজ করছে। তাই তো, এটা এখন আমাদের প্রমাণ করতে হবে। ধরে নিলাম একটা বক্সকে এইভাবে ডুবিয়ে রেখেছি, এরকম একটা বক্স রয়েছে। ঠিক আছে, এরকম একটা বক্স রয়েছে, বক্সকে এরকমভাবে ডুবিয়ে দিয়েছি, এটা তরল। ঠিক আছে, তরলের ভিতর বক্সটাকে ডুবিয়ে দিয়েছি। ধরে নিলাম এই যে উপরে যে তরলটা, উপরে ধরে নিলাম এটা একটা ঘনক। ঠিক আছে, ঘনকের প্রত্যেকটা তল, উপরের তল নিচের তল, প্রত্যেকটা তলের আয়তন হচ্ছে এ। ঠিক আছে, প্রত্যেকটা তলের আয়তন হচ্ছে এ। তারপরে ধরে নিলাম এই যে উপরের তলটা রয়েছে H1 গভীরতায়, উপরের তলটা ধরে নিলাম রয়েছে H1 গভীরতায়, এবং নিচের যে তলটা এই তলটা ধরে নিলাম রয়েছে H2 গভীরতায়। ঠিক আছে, তাহলে আমাদের দেখতে হবে কি এর উপরে প্লবতা বলটা কত কাজ করছে, এই বস্তুটার উপরে প্লবতা বলটা কত কাজ করছে, এটা এখন আমাদের দেখতে হবে। আচ্ছা, এই গভীরতায়, H1 গভীরতায় চাপ কত হবে? ধরলাম তরলের ঘনত্ব হচ্ছে ডি, তাহলে H1 গভীরতায় চাপ কত হয় আমরা কি জানি? আমরা পড়ে এসেছি আগে। H গভীরতায় চাপ কত হয়? HDG হয়, H ইন্টু ডি ইন্টু জি। তরলের ঘনত্ব যদি ডি হয় তাহলে H গভীরতায় তরলের চাপ কত হয়? সব দিকে HDG। তার মানে এই যে উপরের তলটায় চাপ কত হবে? H1 ডি ইন্টু জি, উপরে যে তলটা।
উপরের তলের চাপ হচ্ছে H1D/G, আর নিচের তলের চাপ কত হবে, H1DG তো সব দিকে সমানভাবে কাজ করছে, মানে কি উপর দিকে যে বলটা চাপ যে দিচ্ছে এটা হচ্ছে H1DG সমান, আর নিচের তলে চাপটা কত পড়বে, H2 গভীরতা রয়েছে মানে চাপ কত হবে, H2D/G, ঠিক আছে, H2DG। এটা হচ্ছে আমাদের H2 গভীরতায় চাপ। এবারে আমাদের কি জানতে হবে, ঘাত কত হবে। ঘাত মানে কি হয়, ঘাত মানে কি চাপ ইন্টু ক্ষেত্রফল, আর ঘাতটি হচ্ছে বল। আমাদের বলটা নির্ণয় করতে হবে, চাপটা নির্ণয় করলে তো হবে না, আমাদের এখানে দুটো তলের বল নির্ণয় করতে হবে, দুটো তলের বলের পার্থক্য নির্ণয় করতে হবে, তাহলেই আমরা বুঝে যাবে যে টোটাল আমাদের এর উপরে কত বল কাজ করছে। নিচের দিকে কিছুটা বল কাজ করছে এবং উপর দিকে কিছুটা বল কাজ করছে, ঠিক আছে। এই যে তরলে যে ডোবানো যে হয়েছে, নিচের দিক থেকে কিছুটা বল কাজ করছে এবং উপরের দিক থেকে কিছুটা বল কাজ করছে, তাই তো, এটা তো ঘাত। এখানে চাপটা আমরা নির্ণয় করতে পেরে গেছি, H1DG, উপরের তলে চাপ কত এবং নিচের তলে চাপ কত। এবার ঘাত নির্ণয় করতে গেলে কী করতে হয়, এরিয়া দিয়ে গুণ করতে হয়, চাপ ইন্টু এরিয়া মানে হচ্ছে ঘাতের সংজ্ঞা তো ওটাই দিয়েছিল। চাপ মানে কী ছিল, ঘাত বাই ক্ষেত্রফল, ঘাত বাই এরিয়া, ঠিক আছে। মানে ঘাত মানে কী হবে, চাপ ইন্টু ক্ষেত্রফল, মানে এখানে আমাদের এরিয়া দিয়ে গুণ করতে হবে, এখানে চাপ কত বেরিয়েছে, H1 গভীরতা রয়েছে H1DG, মানে ঘাত কত হবে, এরিয়া দিয়ে গুণ করতে হবে H1DG/A। আবার এখানে চাপ কত হবে, এখানে চাপ বেরিয়েছে H2DG, মানে ঘাত কত হবে H2DG/A, ঠিক আছে। মানে এইখানে আমাদের বলটা পেয়ে গেলাম এবং এখানে আমরা বলটা পেলাম। ঘাত তো অ্যাকচুয়ালি একটা বল, তাই তো, ঘাত মানে হচ্ছে বল, লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে বলা হচ্ছে ঘাত। এখানে লম্বভাবে কত বল প্রয়োগ হচ্ছে H1DG/A, এখানে লম্বভাবে কত বল প্রয়োগ হচ্ছে H2DG/A। উপর থেকে ঘাত প্রয়োগ হচ্ছে H1DG/A এবং নিচ থেকে ঘাত প্রয়োগ হচ্ছে H2DG/A। এবং এই যে চারপাশে যে তলগুলো, ওই তলে ঘাত, এখানে কি যেই পরিমাণে ঘাত প্রয়োগ সব দিকে তো সমান, তরলের কোনো গভীরতায় চাপ তো সব দিকে তো সমান। তো এখানে এই পাশে যে তলগুলো, এই যে পাশে যে তলগুলো, এই তলগুলোর অ্যাকচুয়ালি মাইনাস হয়ে যাচ্ছে, এখানে যেই পরিমাণ বল হচ্ছে এদিকেও সেই পরিমাণই বল হচ্ছে, তার মানে কি দুটো লব্ধি বল জিরো হয়ে যাচ্ছে। তাই এই বলগুলো আমাদের কাউন্ট করার দরকার নেই, আমাদের শুধুমাত্র কাউন্ট করার দরকার ছিল এই বলগুলো। উপর থেকে বল হচ্ছে কত, H1DG/A, উপর দিকে বল প্রয়োগ হচ্ছে, এবং নিচ থেকে বল কত যাচ্ছে H2DG/A, ঠিক আছে। উপর থেকে বল হচ্ছে H1DG/A, নিচ থেকে বল যাচ্ছে H2DG/A। তার মানে আমাদের লব্ধি বলটা কত আসছে, এই জিনিসটার উপরে লব্ধি বলটা কত আসছে, নিচ থেকে আসছে H1DG/A, উপর থেকে আসছে H1DG/A, নিচ থেকে যাচ্ছে H2DG/A, মানে লব্ধি বলটা কত যাচ্ছে H2DG/A মাইনাস H1DG/A। এবার এখান থেকে কমন নিয়ে নিলাম, এই যে DGA কমন নিয়ে নিলাম, মানে কি H2 মাইনাস H1 ইন্টু DGA। এবার এই যে H2 মাইনাস H1 মানে কি, H2 মাইনাস H1 মানে এই গভীরতাটা, এই হাইটটা, আমাদের এই টোটাল হাইটটা কত ছিল H2, এই হাইটটা কত ছিল H1, এটা ছিল H2, এটা ছিল H1, মানে এই যে এই হাইটটা কত H2 মাইনাস H1, মানে কি এই যে এই হাইটগুলো, এই হাইটটার মানটা কত H2 মাইনাস H1। তো সেটাই এখানে কী হবে, H2 মাইনাস H1 ইন্টু A। আমরা কি জানি, কোনো একটা H2 মাইনাস H1, আমরা ঘনকের আয়তনের সূত্র কি, হাইট, এই হাইটটা ঘনকের যে কোনো একটা সাইড ইন্টু ক্ষেত্রফল, ঠিক আছে, এটি হচ্ছে আয়তনের। তো ঘনকের আয়তন কত হবে, এই হাইটটা মানে H2 মাইনাস H1 ইন্টু A। তার মানে সেই জন্য এটাকে লিখে দেওয়া হয়েছে যে এখানে কী বেরিয়েছে অ্যাকচুয়ালি H2 মাইনাস H1 ইন্টু DGA, আর H2 মাইনাস H1 ইন্টু A, এই দুটোকে গুণ করলে কত হবে H2 মাইনাস H1 ইন্টু A, মানে কি হাইট ইন্টু ক্ষেত্রফল। এটার মানে কি, এটি হচ্ছে আয়তনটা, ঘনকের যে আয়তন, তো ভি। আর হচ্ছে ডি মানে হচ্ছে বস্তুর আমাদের তরলের ঘনত্ব, আর জি মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ। মানে কী বেড়ে গেল, সূত্রটা কী বেড়ে গেল, ভিডিজি মানে কি ঘনকের আয়তন ইন্টু তরলের ঘনত্ব ইন্টু অভিকর্ষ ত্বরণ। এটাই মানে কি, এটাই মানে হচ্ছে ভি আয়তনের তরলের ওজন। মানে অ্যাকচুয়ালি জিনিসটা কী পাওয়া গেল, আর্কিমিডিসের প্রিন্সিপালে সেটাই তো বলা হয়েছিল, ভি আয়তনের বস্তুকে ডুবানো হয়েছে, তাতে তরল অপসারিত হবে কত ভি আয়তন, এবং ভি আয়তনের তরলের ওজন কত ভি ইন্টু ডি ইন্টু জি। কারণটা কি দেখো, ঘনত্ব ইজিক্যাল টু কী হয়, ভর বাই আয়তন হয়।
ভর মানে ঘনত্ব যে গেলে ভর বাই আয়তন, এটা হচ্ছে ঘনত্বের সূত্র। তার ভর মানে আমরা কি বলতে পারি, ঘনত্ব ইন্টু আয়তন। এখন ভি আয়তনের কোনো তরলের, এটা একটা ভি আয়তন, ভি আয়তনের কোনো একটা তরল, ঠিক আছে, ভি আয়তন, ভি আয়তনের কোনো একটা তরল যার আয়তন, যার হচ্ছে ঘনত্ব হচ্ছে ডি। তার মানে এর ভরটা কত হবে, ভরটা কত হবে, আমরা কি জানি ঘনত্ব ইজিক্যাল টু, ঘনত্ব আমরা রো ধরে নিয়েছি, ঘনত্ব ইজিক্যাল টু ভর বাই আয়তন, ধরে নিলাম এর ভর হচ্ছে ডাব্লু, ঠিক আছে, ভর মানে কি ডাব্লু বাই ভি, তাই তো। ঘনত্ব যেগুলো ভর বাই আয়তন হয়, মানে কি ঘনত্ব সমান, ঘনত্ব সমান ভর বাই জি, ভর সমান ডাব্লু ধরে নিয়েছি, ভর বাই জি, ভর বাই আয়তন, মানে কি ভর বাই আয়তন মানে কি ডাব্লু বাই ভি। তার মানে ডাব্লু মানে কী হবে, ভর মানে কী হবে, রো এর সঙ্গে ভি গুণ হয়ে যাবে, এই পাশে কোনাকুনি গুণ করে দিলাম, মানে কি ডাব্লু সমান কী আছে রো ইন্টু ভি, তাই তো। মানে কি আয়তন ইন্টু ঘনত্ব, এটাই হচ্ছে ওইটার সমান। আর কোনো একটা বস্তুর, কোনো একটা বস্তুর এম ধরে নিলাম ভর, ঠিক আছে, আর অভিকর্ষ ত্বরণ ধরে নিলাম জি, তাহলে আমাদের ইয়ে কত হয়, আমাদের ওয়েটটা কত হয়, নিচের দিকে বলটা কত কাজ করে, এম ইন্টু জি। এই এম এর মানটা কত বেরিয়ে যাচ্ছে, ভি ইন্টু ডি, ভর ইন্টু আয়তন। এমকে আমরা কি লিখতে পাচ্ছি, ভর ইন্টু আয়তন বলে লিখতে পাচ্ছি, তাই তো। তাই না, এখানে আমরা এখানে লিখে দিচ্ছি এই যে ভি ইন্টু ডি, এটা অ্যাকচুয়ালি কি ভর ইন্টু আয়তন, এটা অ্যাকচুয়ালি কি এই যে ভি ইন্টু ডি ইন্টু জি, এরই মানে কি এটা অ্যাকচুয়ালি বস্তুটার ভর, এটি অ্যাকচুয়ালি মানে কি সমপরিমাণ, যে পরিমাণ তরলকে অপসারণ করলো সেই পরিমাণ তরলের ভর এটা, তাই তো, ভি ইন্টু ডি ইন্টু জি। সেটাই বলা হয়েছিল আর্কিমিডিসের প্রিন্সিপালে, যে পরিমাণ, যে বস্তুকে ডোবানো হলে যে পরিমাণ তরলকে অপসারণ করলো সেই পরিমাণ তরলের ওয়েট, সেই পরিমাণ তরলের ওজন, ওটাকেই বলা হয় প্রবণতা, ঠিক আছে। তো এই পরিমাণ ওয়েটই কাজ করবে, এই পরিমাণ ওয়েটই উপর দিয়ে কাজ করছে, তাই না। পি টু হচ্ছে বেশি, পি টু মাইনাস পি ওয়ান, পি টুর মানটা হচ্ছে এইচ টু ডিজি এ, আর পি ওয়ানের মানটা হচ্ছে এইচ ওয়ান ডিজি এ। মানে কি কোনটা যে কোন জিনিসটা বেশি, এইচ টু জিনিসটা বেশি এবং এইচ ওয়ান জিনিসটা কম, মানে কি প্লবতার বলতে কোন দিকে কাজ করছে, উপর দিয়ে কাজ করছে, তাই তো। তো সেটাই এখানে, এটাই হচ্ছে আর্কিমিডিসের প্রিন্সিপালে ছিল। তাহলে আমরা কি জানতে পারলাম, কোনো একটা তরলে অথবা কোনো একটা গ্যাসীয় পদার্থতে কোনো বস্তুকে ডুবিয়ে দেওয়া হলে, কোনো বস্তুকে ডুবিয়ে দেওয়া হলে অথবা আংশিকভাবে নিয়োজিত করলে, যাই হোক না কেন, ঠিক আছে, যতটা পরিমাণ তরলকে অপসারণ করবে ততটা পরিমাণ তরলের ওজন উপর দিয়ে কাজ করবে। ধরে নিলাম এই বস্তুটার ক্ষেত্রে দেখছি, এই বস্তুটার ওয়েট ধরে নিলাম ডাব্লু, ডাব্লু বল হচ্ছে নিজে দিয়ে কাজ করছে, এবং প্রবতা বলটা কি, প্রবতা বল হচ্ছে যতটা পরিমাণ তরলকে অপসারণ করেছে ততটা পরিমাণ তরলের ওয়েট উপর দিয়ে কাজ করবে, এটি হচ্ছে ডাব্লু ড্যাস্ট, এটা কি বলা হচ্ছে প্রবতা। তার মানে আপাত ওজনটা কত হবে, ডাব্লু মাইনাস ডাব্লু ড্যাস্ট। এবার আমাদের জানতে হবে যে ভাষণের শর্ত, ঠিক আছে, যখন হচ্ছে এই যে এই ওয়েটটা, বস্তুটার ওয়েট যখন প্লবতার থেকে যখন বেশি হয়ে যাবে, মানে ডাব্লু যখন গ্রেটার দেন ডাব্লু ওয়ান হয়ে যাবে, তখন কী হয়ে যাবে, বস্তুটা ডুবে যাবে, তাই তো। বস্তুর ওয়েট, বস্তুর ওয়েট যখন প্রবতার থেকে যখন বেশি হয়ে যাবে, বস্তুর যে ওয়েট, বস্তুর যে ওয়েট সেটা যখন প্রবতার থেকে যখন বেশি হয়ে যাবে, প্রবতার কত ডাব্লু ড্যাশ ধরে নিচ্ছে, ডাব্লু যখন গ্রেটার দেন ডাব্লু ড্যাশ হয়ে যাবে, বস্তুর ওয়েট যখন প্রবতার থেকে বেশি হয়ে যাবে তখন কী হবে, বস্তুটা ডুবে যাবে। আবার যখন হচ্ছে বস্তুটা হচ্ছে ওয়েট হচ্ছে ধরলাম ডাব্লু, ঠিক আছে, আর প্রবতা হচ্ছে দেখা যাচ্ছে ডাব্লু ড্যাশ। এবারে যখন ডাব্লু সমান যখন ডাব্লু ড্যাশ হয়ে যাবে, ঠিক আছে, মানে বস্তুর ওজন সমান যখন হয়ে যাবে প্লবতা, তখন কী হয়ে যাবে, জলের ভিতর নিমজ্জিত অবস্থায় ভাসতে থাকবে। ডাব্লু সমান যখন ডাব্লু ড্যাশ হয়ে যাবে, মানে বস্তুর ওজন সময় যখন হয়ে যাবে প্লবতা, তখন কী হবে, বস্তুটা তরলের ভিতরে ডুবে থেকে ভাসতে থাকবে, ঠিক আছে, তরলের ভিতরে ডুবে থেকে ভাসতে থাকবে। আর যখন ডাব্লু লেস দেন যখন ডাব্লু ড্যাস্ট হবে, ডাব্লু যখন হবে লেস দেন ডাব্লু ড্যাস্ট, ডাব্লু যখন লেস দেন ডাব্লু ড্যাস্ট হবে, তখন কী হবে, মানে কি বস্তুর ওয়েটটা যখন প্রবতার থেকে যখন কম হবে, বস্তুর যে ওয়েট সেটা যখন প্রবতার থেকে যখন কম হবে, তখন কী হবে, আংশিকভাবে নিমজ্জিত অবস্থায় ভাসবে, ঠিক আছে, আংশিকভাবে নিমজ্জিত অবস্থায় ভাসবে। বস্তুর ওয়েটটা যখন প্রবতা থেকে যখন কম হবে তখন কী হবে, আংশিকভাবে নিমজ্জিত অবস্থায় ভাসবে, এটাই হচ্ছে ভাষণের শর্ত। তবে আমাদের দুটো জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ভারকেন্দ্র আর প্রবতা কেন্দ্র। ভারকেন্দ্র মানে কি, কোনো একটা বস্তু রয়েছে, বস্তুটার ওয়েট যে কেন্দ্র দিয়ে যায়, কোনো একটা বস্তু রয়েছে, বস্তুটার ওয়েট, ঠিক আছে, বস্তুটার ওজন যে কেন্দ্র দিয়ে যায় তাকে বলা হচ্ছে ভার কেন্দ্র। ধরলাম এই একটা কেন্দ্র দিয়ে যাচ্ছে, ঠিক আছে, এটাকে বলা হয় ভার কেন্দ্র বা সিওএম। বস্তুর সমস্ত ওয়েট যে কেন্দ্রটা দিয়ে যায়, ঠিক আছে, এই কেন্দ্রটাতে
যদি আমি হাত দিয়ে যদি রেখে দিই, ঠিক আছে, ধরলাম একটা একটা চাকতির মতো জিনিস, ঠিক আছে, এখানে কোনো একটা পয়েন্ট থাকবে এমন যেখানে হাত দিয়ে, যেখানে আঙুল দিয়ে দাঁড়িয়ে থাকলে দেখা যাবে কি জিনিসটা পড়ছে না। এখানে যদি আঙুল দিয়ে যদি রাখি তাহলে দেখা যাবে কি জিনিসটা পড়ে যাচ্ছে। আর এখানে যদি আঙুল দিয়ে রাখি তখন দেখা যাবে জিনিসটা এদিকে ফেলে যাচ্ছে। কিন্তু এইখানে মিডিলে কোনো একটা পয়েন্ট থাকবে যেখানে আঙুল দিয়ে ধরে রাখলে দেখা যাবে জিনিসটা পড়ছে না, ব্যালেন্স হয়ে থেকে যাচ্ছে। এটা কি বলে, এটাকেই বলা হবে যে ভারকেন্দ্র, বস্তুটার ভারকেন্দ্র, ঠিক আছে। মানে বস্তুর সমস্ত ওয়েট যে কেন্দ্র দিয়ে যায় তাকে বলা যায় ভারকেন্দ্র। একইভাবে প্লবতা, বস্তুর সমস্ত প্লবতা তো উপর দিয়ে কাজ করছে। প্লবতার যে পরিমাণ, প্লবতাটা হচ্ছে যেখান দিয়ে যায়, যে কেন্দ্র দিয়ে যায় তাকেই বলা হচ্ছে কি প্লবতা কেন্দ্র। এই যে প্লবতা কেন্দ্রটা এইখানে থাকে। এখন এই যে ভার কেন্দ্র এবং প্লবতা কেন্দ্র যদি একই লাইনে যদি থাকে তখনই বুঝতে হবে যে জিনিসটা ব্যালেন্সড হয়ে থাকবে। এটি হচ্ছে সাম্য প্রতিষ্ঠার শর্ত। মানে ধরে নিলাম কোনো একটা জাহাজ রয়েছে, এটা একটা জাহাজ, ঠিক আছে, এটা একটা জাহাজ, জাহাজের নিচেরই ভাগ, ঠিক আছে, নিচের অংশ। এখানে হচ্ছে জাহাজের ওয়েটটা ধরে নিলাম যাচ্ছে এরকমভাবে, এটা ধরে নিলাম ভর কেন্দ্র, ঠিক আছে, আর এটা হচ্ছে ধরে নিলাম প্লবতা কেন্দ্র, এটা হচ্ছে ধরে নিলাম প্লবতা কেন্দ্র। এই যে একই একই সরলরেখায় যদি থাকে, তখনই সাম্যটা প্রতিষ্ঠা হবে, তা না হলে সাম্য প্রতিষ্ঠা হবে না। প্লবতা কেন্দ্র এবং ভার কেন্দ্র যদি একই সরলরেখায় যদি থাকে তখন এই যে সাম্য প্রতিষ্ঠা হবে, না হলে সাম্য প্রতিষ্ঠা হবে না। এটা হচ্ছে সাম্য প্রতিষ্ঠা শর্ত। তাহলে দুটো শর্ত হলো, একটা হচ্ছে ভাষণের শর্ত। ওই তিনটে হলো ডাব্লিউ গ্রেটার দেন ডাব্লিউ ড্যাশ, ডাব্লিউ লেস দেন ডাব্লিউ ড্যাশ, আর হচ্ছে ডাব্লিউ সমান ডাব্লিউ ড্যাশ। ওই তিনটে হলে ভাসমান কোনটাতে হবে না। আর হচ্ছে সাম্য প্রতিষ্ঠা শর্ত হচ্ছে ভার কেন্দ্র এবং প্লবতা কেন্দ্র একই সরলরেখায় থাকতে হবে। ভাষণ এবং নিমজ্জনের শর্ত তোমাদের বইতে এখানে দেওয়া আছে। ভাষণ এবং নিমজ্জনের শর্ত, এই যে ডাব্লিউ গ্রেটার দেন ডাব্লিউ ড্যাশ, ডাব্লিউ লেস দেন ডাব্লিউ ড্যাশ, সমস্ত জিনিস এখানে লেখা রয়েছে। তারপর হচ্ছে এই যে সাম্যপ্রতিষ্ঠা শর্ত এখানে লেখা রয়েছে। এই যে দেখো, একটা জাহাজ রয়েছে অথবা কোনো বস্তু রয়েছে, প্লবতা কেন্দ্র নিচে থাকতে হবে, ভার কেন্দ্রের উপরে থাকতে হবে, এবং ভার কেন্দ্র এবং প্লবতা কেন্দ্র একই সরলরেখায় থাকতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে সাম্যপ্রতিষ্ঠা শর্ত। তারপর রয়েছে যে ঘনত্ব কাকে বলে। ঘনত্ব যেগুলো ভর বাই আয়তন, মানে একক আয়তনের ভর, একক আয়তন কোন বস্তুর ভর কি বলা হচ্ছে ঘনত্ব, ঠিক আছে। ঘনত্ব ইজিক্যাল টু ভর বাই আয়তন হবে, মানে কি একক আয়তনের ভর। এর মাত্রা কী হবে, ঘনত্বের মাত্রা কী হবে। ঘনত্ব মানে কি এসছে, ঘনত্ব মানে এসছে ভর বাই আয়তন। ভর মানে কি এম, আয়তন মানে কি হবে এল কিউব। আয়তন মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে কি লেন্থ ইন্টু লেন্থ, মানে কি এল কিউব, মানে এম বাই এল কিউব। এটা হচ্ছে আমাদের মাত্রা হবে, সেটি এখানে করা আছে। তারপর হচ্ছে একক কী হবে, এসআই একক কী হবে। এসআইতে ভর বাই আয়তন রয়েছে, ভরের একক কী এসআইতে কেজি, আর ইয়ের একক কী, আয়তনের একক কী মিটার কিউব, তো কেজি বাই মিটার কিউব এটা হচ্ছে এসআইতে হবে। আর সিজিএসি কী হবে, ভর বাই আয়তন রয়েছে, সিজিএসে ভরের একক কী গ্রাম, আর আয়তনের একক কী সেন্টিমিটার কিউব, তো গ্রাম পার সেমি কিউব হবে, গ্রাম পার সেমি কিউব হয়েছে সিজিএস পদ্ধতিতে। কোশ্চেন করেছি যে অ্যালুমিনিয়ামের ঘনত্ব 2700 কেজি পার মিটার কিউব বলতে কী বোঝায়, মানে কি 1 মিটার কিউবের ওজন হচ্ছে 2700 কেজি। এই একক দেখে ভালো করে বোঝা যায়, ঠিক আছে। এককটার দিকে ভালো করে লক্ষ্য করলেই জিনিস বোঝা যায়। কেজি পার মিটার কিউব মানে কি 1 মিটার কিউবের ওজন হচ্ছে 2700 কেজি। এর মিনিং হচ্ছে এটা, কেজি পার মিটার কিউব মানে 1 মিটার কিউবের ওজন হচ্ছে 2700 কেজি, ঠিক আছে। 1 মিটার কিউব আয়তনের কোনো অ্যালুমিনিয়াম না হলে তার ওজন পাওয়া যাবে যে 2700 কেজি, ঠিক আছে। তারপরে দেওয়া আছে যে 1100 সেন্টিমিটার কিউব আয়তনের পারদের ভর কত হবে। পারদের ঘনত্ব দেওয়া আছে কত 13.6 গ্রাম পার সেমি কিউব। 13.6 গ্রাম পার সেমি কিউব হচ্ছে পারদের ঘনত্ব। এটার মানে কি 1 সেন্টিমিটার কিউব পারদের ওয়েট হচ্ছে 13.6 গ্রাম। 1 সেমি কিউবের, এটার মানে কি বোঝা যাচ্ছে, এখানে ঘনত্ব দেওয়া আছে এইটা, মানে কি 1 সেন্টিমিটার কিউবের ওজন হচ্ছে 13.6 গ্রাম। এখানে কি হচ্ছে 100 সেমি কিউবের ওজন কত হবে, তো 1 সেন্টিমিটার কিউবের 1 সেন্টিমিটার কিউবের ওজন হচ্ছে 13.6 গ্রাম, তাহলে 100 কত হবে, এটার সঙ্গে 100 গুণ হবে 13.6 ইন্টু 100, যত হলো সেটা গ্রামে বেরোলো। এবার গ্রাম থেকে আমাদের এখানে প্রকাশ করতে রয়েছে কেজিতে, তো কেজিতে গ্রাম থেকে আমরা কেজিতে প্রকাশ করে নিতে পারি 1000 দিয়ে ভাগ করে, সেটি দেখো এখানে করা হয়েছে, ঠিক আছে। এরপর আমাদের জানতে হবে যে আপেক্ষিক ঘনত্ব কাকে বলা হয়। আপেক্ষিক ঘনত্ব মানে হচ্ছে, আগে আমাদের জানতে হবে যে প্রমাণ ঘনত্ব কাকে বলা হয়।
আমরা যেরকম প্রমাণ উষ্ণতা ধরি, প্রমাণ উষ্ণতা কাকে ধরি? 0°C উষ্ণতাকে। আমরা বলি যে 0°C উষ্ণতার সাপেক্ষে কোনো জিনিসটা বড়, কোনো জিনিসটা ছোটো। 0°C ধরলাম 13°C উষ্ণতা, মানে কি 0°C থেকে 13 ডিগ্রি বড়, তাই না? এটাকে বলা হচ্ছে আমরা 13°C উষ্ণতা। আবার একই রকমভাবে -2°C, মানে কি 0°C উষ্ণতা থেকে 2°C কম, তাই তো? তাই না আমরা বলছি -2°C। এটা কি বলা হচ্ছে? প্রমাণ উষ্ণতা। একই রকমভাবে আমাদের রয়েছে একটা প্রমাণ ঘনত্ব। একই রকমভাবে আমাদের একটা ধরে নিয়েছে প্রমাণ ঘনত্ব। প্রমাণ ঘনত্বটা কাকে ধরা হয়েছে? 1 গ্রাম পার সেমি কিউবকে। 1 গ্রাম পার সেমি কিউবকে। এটা কি? 4°C উষ্ণতার ঘনত্ব। 4°C উষ্ণতার ঘনত্বকে প্রমাণ ঘনত্ব বলে ধরা হয়েছে। এর মানটা কত? 1 গ্রাম পার সেমি কিউব। ঠিক আছে, এখন আমরা যদি 4°C উষ্ণতা কিউবের 4°C জলের ঘনত্বের সাপেক্ষে কোনো একটা ঘনত্ব যখন দেখি, তখনই আমরা তাকে বলবো আপেক্ষিক ঘনত্ব। মানে কোনো একটা জিনিসের ঘনত্ব 4°C উষ্ণতায় জলের ঘনত্ব, মানে কি 1 গ্রাম পার সেমি কিউব। 1 গ্রাম পার সেমি কিউবের থেকে কতটা বড় অথবা কতটা ছোটো, ঠিক আছে? এটা যখন আমরা এখন দেখব, তার তুলনায় কত গুণ, 1 গ্রাম সেমি কিউবের তুলনায় কত গুণ, সেটা যখন আমরা দেখবো তখনই আমরা তাকে বলবো আপেক্ষিক ঘনত্ব। মানে কি এটা পদার্থের ঘনত্ব বাই 4°C জলের ঘনত্ব। 4°C জলের ঘনত্বের তুলনায় পদার্থের ঘনত্বটা কত গুণ, তাই তো? পদার্থের ঘনত্ব বাই 4°C জলের ঘনত্ব, এটাই হচ্ছে আপেক্ষিক ঘনত্ব। ঠিক আছে, এবারে ঘনত্ব থেকে ভর কীভাবে বার করতে হয়? ঘনত্ব যেগুলো কী, ভর বাই আয়তন। ঠিক আছে, একই আয়তনের সম আয়তনের জিনিস যদি নেই, তাহলে এখানে উপরের আয়তন দিয়ে ভাগ করে দিলাম, নিচে আয়তন দিয়ে ভাগ করে দিলাম, মানে কি যাবে? একক আয়তন পদার্থের ভর বাই একক আয়তন জলের ভর। ঠিক আছে, তো সেটা এখানে করা হয়েছে। আপেক্ষিক ঘনত্বের সংজ্ঞা কী? পদার্থের ঘনত্ব বাই 4°C উষ্ণতায় জলের ঘনত্ব। 4°C জলের ঘনত্বের তুলনায় পদার্থের ঘনত্বটা কত বড়, তাই তো? মানে পদার্থের ঘনত্ব বাই 4°C জলের ঘনত্ব, এটি হচ্ছে আপেক্ষিক ঘনত্ব। এবারে এই জিনিসটা কোথা থেকে? এই জিনিসটা থেকে এই জিনিসটা এসে যে এই জিনিসটা সমানই এই জিনিসটা লেখা হয়েছে যে এক আয়তন পদার্থের ভর বাই 1 আয়তন জলের ভর। এটা কেন লেখা হয়েছে দেখো। ঘনত্ব ঘনত্ব মানে আমরা কী লিখতে পারি? ভর বাই আয়তন। পদার্থের ঘনত্ব মানে আমরা কী বলতে পারি? একক আয়তন পদার্থ আমরা নিয়েছি, একক আয়তনের ভর বাই একক আয়তনের আয়তন। একক আয়তন নিচে কত হবে? একক আয়তনের জল বাই একক আয়তনের জলের ভর। 4°C উষ্ণতাতে তো আয়তন বাই আয়তন কেটে যাবে, কী পড়ে থাকবে? একক আয়তনের পদার্থের ভর বাই একক আয়তন জলের ভর। ঠিক আছে, তারপর সেটার সঙ্গে যত দিয়ে গুণ করে দেওয়া হোক না কেন, যদি এখানে যদি এক্স দিয়ে যদি গুণ করে দেওয়া হয়, যত দিয়ে ধরলাম 10 দিয়ে গুণ করে দিলাম, উপরে 10 দিয়ে গুণ করে দিলাম, মানে কি 10 আয়তন পদার্থের ভর বাই 10 আয়তন জলের ভর। তো যে কোনো আয়তনের ভরই আমরা নিতে পারি এবং সম আয়তনের জলের ভর আমরা নিতে পারি, মানে কি পদার্থের নির্দিষ্ট আয়তনের ভর বাই সম আয়তন জলের ভর। এটা হচ্ছে আপেক্ষিক ঘনত্বের সংজ্ঞা। ঠিক আছে, এরপরের দিন এটা আরও ভালো করে হবে। এত অবধি হলো, কোনো যদি কোশ্চেন যদি থাকে জিজ্ঞাসা করবে।